শহর ছেড়ে গ্রামে আসার সিদ্ধান্তটা সুকান্ত হঠাৎ করেই নেয়। বহুদিনের চেষ্টা, অসংখ্য ইন্টারভিউ আর প্রত্যাখ্যানের পর অবশেষে সে একটা সরকারি চাকরি পেয়েছে। গ্রামের পুরনো পোস্ট অফিসে পোস্টমাস্টারের কাজ। শহরের কোলাহল, ভাড়া বাড়ির সংকীর্ণ জীবন আর অনিশ্চিত ভবিষ্যৎ থেকে একটু স্থিরতার আশাতেই সেই চাকরিটা আঁকড়ে ধরেছে। চাকরিটা তার দরকার, খুব দরকার। বাস থেকে নামতেই সুকান্তর চোখে পড়ে গ্রামটা। চারপাশে খেলার মাঠ, কাঁচা রাস্তা, দূরে তাল, খেজুর গাছের সারি। শহরের অভ্যস্ত চোখে সব কিছুই একটু থমকে থাকা সময়ের মতো মনে হয়। লোকজন তাকে কৌতূহলের দৃষ্টিতে দেখে। নতুন মুখ, শহরের ছেলে। কেউ কিছু বলে না, শুধু চোখে চোখে কথা চালাচালি হয়। গ্রামের শেষ প্রান্তেই একটু নির্জন জায়গায় সেই পোস্ট অফিস। লালচে রঙের পুরনো সরকারি বাড়ি, দেয়ালে ফাটল, জানলায় মরচে ধরা গ্রিল। বহুদিন বন্ধ ছিল বলে বোঝাই যায়। তবুও সুকান্তর চোখে ভয় নয়, বরং এক ধরনের দায়িত্ববোধ। এই ডাকঘর আবার চালু হবে। চাবি ঘুরিয়ে দরজা খুলতেই ভেতর থেকে ভেসে আসে স্যাঁতস্যাঁতে গন্ধ। ধুলোয় জমে থাকা মেঝে, পুরনো আলমারি আর দেয়ালে ঝুলে থাকা বিবর্ণ নোটিশ। এসবই স্বাভাবিক। পুরনো জায়গা মানেই এমন হবে। সে জানে না এই গ্রাম আর এই পোস্ট অফিস তার জীবনের গতিপথটাই পাল্টে দিতে চলেছে। হয়তো তার এই গ্রামে আসা একটা মূল্যবান দায়িত্ব হতে পারে। আজ শুধু চাকরির প্রথম দিন। ভয়, গল্প আর অতীত সব কিছুর মুখোমুখি হওয়া এখনো বাকি। পোস্ট অফিসের পাশেই হরিপদ কাকার বাড়ি। হাতে একটা হেরিকেন নিয়ে সুকান্তর থেকে হালকা সরে গিয়ে কাকা মিটিমিটি হেসে বলল, আজ অনেক বছর পর এ গায়ে ফের পোস্টমাস্টার এসেছে। আমি হরিপদ, সবাই আমাকে হরিপদ কাকা বলে। সুকান্ত ভদ্রভাবে হাসল। আপনি এখানে পোস্টম্যানের কাজ করতেন তবে? হ্যাঁ বাবু, বহু বছর ধরেই আছি। পোস্ট অফিস বন্ধ থাকলেও টুকটাক চিঠিপত্র দিয়ে আসি, এই যা। সরকারে তো টাকা দেয় আমাকে, বন্ধ করিনি। ভেতরে ঢুকতে ঢুকতে হরিপদ কাকা চারপাশটা দেখাতে লাগলো। বাড়িটা পুরনো বটে, তবে থাকবার মতোই আছে। রাতে একটু আওয়াজ টাওয়াজ হয়, গ্রাম তো। এছাড়া টিনের ছাউনি। সুকান্ত হেসে বলল, আরে ওসব নিয়ে আমার ভয় নেই কাকা। হরিপদ কাকা হঠাৎ থেমে গেল। গলাটা একটু নিচু করে বলল, ভয় নেই বললে কি হয় বাবু? সাহস ভালো, তবে সাবধানের তো মান নেই। আগের কিছু পোস্টমাস্টার কিন্তু 2-3 রাতের বেশি টিকতে পারেনি। সুকান্ত ভ্রু কুঁচকে তাকালো। এমা, কিন্তু কেন? হরিপদ কাকা দীর্ঘশ্বাস ফেলে বলল, সেসব অতি পুরনো কথা বাবু। লোকে নানান কথা, গল্প কাহিনী বলে। তবে শোনা যায় এই ডাকঘরেরই আশেপাশে কিছু ঘটনা ঘটেছিল। এরই জন্য তো এখানে এসে কেউ 3-4 দিনের বেশি থাকতে পারে না। লোকে বলে এ নাকি ভুতুড়ে ডাকঘর। তবে তবে আমি তেমন কিছু আজও লক্ষ্য করিনি। যাই হোক, ভয় পাবেন না, দেখেন কি হয়।
আমাকে জানাবেন কিন্তু, আমি তো আছি। বারান্দায় তখন বাতাসটা হঠাৎ কেমন যেন ভারী হয়ে উঠল। দীর্ঘদিন বন্ধ থাকার পর চন্দ্রপুর গ্রামের পোস্ট অফিস আবার নতুন করে খুলছে। এই খবরটা যেন এক রাতেই আগুনের মতো ছড়িয়ে পড়েছিল। পরের দিন সকাল থেকেই গ্রামে অন্যরকম একটা উচ্ছ্বাস। যে ডাকঘরটাকে এতদিন সবাই তালাবন্ধ অভিশপ্ত জায়গা বলেই চিনত, আজ সেখানেই নতুন তালা, নতুন চাবি, নতুন পোস্টমাস্টার। ভোর হতেই গ্রামের চায়ের দোকানে লোক জমে গেল। শুনেছিস এ শহর থেকে নতুন বাবু এসেছে। এইবার তাহলে চিঠি আর শহরে নিয়ে যেতে হবে না। সরকারি অফিস খুলছে মানেই গ্রামটার আবার মান বাড়বে। এমন কথায় মুখর হয়ে উঠল চারিপাশ। বয়স্ক লোকেরা যদিও একটু চুপচাপ, কেউ কেউ ফিসফিস করে বলল, আগে তো খুলেছিল, কতদিন টিকবে কে জানে। কিন্তু নতুন প্রজন্মের চোখে উত্তেজনায় বেশি। স্কুলে পড়া ছেলেমেয়েরা পোস্ট অফিসের সামনে দাঁড়িয়ে লাল রঙের বোর্ডের দিকে তাকিয়ে হাসাহাসি করছিল। কেউ কেউ খোলা জানালা দিয়ে উকি মেরে ভেতরটা দেখবার চেষ্টা করছিল। সকাল 10টার দিকে সুকান্ত তালা খুলতেই একটা ছোট্ট ভিড় জমে গেল। কেউ আধার কার্ডের ঠিকানা বদলাতে এসেছে, কেউ পুরনো মানি অর্ডারের খোঁজ নিতে, আবার কেউ শুধুই দেখতে ভুতুড়ে পোস্ট অফিস আসলে কেমন। সুকান্ত ধৈর্য নিয়ে সবার কথা শুনছিল। তার মুখে পেশাদার হাসি, চোখে আত্মবিশ্বাস। আরে আরে দিদি, দাঁড়ান দাঁড়ান, তাড়াহুড়ো করবেন না। সবাই এক এক করে লাইন দিন দিদি, আমাকে একটু বুঝতে দিন। হরিপদ কাকা দূরে দাঁড়িয়ে সব কিছুই দেখছিল। হঠাৎ সে বিড়বিড় করে বলল, আবার শুরু হলো। পোস্ট অফিস খুলেছে ঠিকই, কিন্তু গ্রামের বাতাসে একটা অদ্ভুত চাপা কৌতূহল আর না বলা ভয় তখনও রয়ে গেল। এই পোস্ট অফিসটা যে শুধু ইট কাঠের একটা সরকারি দালান নয়, সে কথা চন্দ্রপুর গ্রামের সবাই জানে। দিনের আলোয় যতই স্বাভাবিক দেখাক, সন্ধ্যা নামলেই তার পুরনো গল্পগুলো আজও মাথা চাড়া দেয়। গ্রামবাসীদের মুখে মুখে ফের একটাই কথা, একটা ভুতুড়ে পোস্ট অফিস। বহু বছর আগে একের পর এক পোস্টমাস্টার এসেছিল এখানে, কিন্তু কেউই বেশি দিন টিকতে পারেনি। কেউ হঠাৎ চাকরি ছেড়ে পালিয়েছে, কেউ আবার মাঝরাতে শহরে ফিরে গেছে। কেন গেছে সে কথা কেউ পরিষ্কার করে বলতে পারে না। চায়ের দোকানে বসে লোকজন সুকান্তকে নিয়ে আলোচনা করছিল। শহরের ছেলে বেশি বুদ্ধি দেখাচ্ছে, ভূত টুত মানে না বলেই হয়তো এইখানে এসেছে। দেখা যাক কদিন টেকে। সুকান্ত এসব কথার কিছু শোনে না, আর শুনলেও বিশ্বাস করে না। তার কাছে ভূত মানে কুসংস্কার, আর এই ডাকঘর মানে একটা সরকারি দায়িত্ব। চাকরিটা সে সহজে পায়নি। বহু রাত জেগে পড়া, লাইনে দাঁড়ানো, অপমান সহ্য করা, আর পশ্চিমবঙ্গের যা অবস্থা, সব কিছুর পর এই কাজটা তার জীবনের ভরসা। তাই ভয় দেখিয়ে তাকে সরানো এত সহজ নয়। তবু ডাকঘরের সামনে দাঁড়ালে অনেকের চোখ নরম হয়ে আসে। কেউ কেউ মনে করে সেই পুরনো দিনের কথা, যখন এই পোস্ট অফিস থেকেই প্রেমের চিঠি যেত, দূরের ছেলের খবর আসতো, মানি অর্ডারে সংসার চলত। সেই ভালো দিনগুলো ফেরার আশা নিয়েই তারা সুকান্তর দিকে তাকায়। সুকান্ত গ্রামে আসার পর প্রথম 2 দিন বিশেষ কিছু টের পায়নি। সন্ধে নামলে ঝিঝি পোকার ডাক, দূরে কুকুরের ঘেউ ঘেউ। এই তো গ্রাম। শহরের কোলাহল থেকে এসে এসব তার কাছে বরং শান্তির মতোই লাগছিল। পুরনো সরকারি বাড়িটা একটু ভুতুড়ে দেখলেও সে মনে মনে ভেবেছিল, ইট কাঠ আর সময়ের গন্ধ, এর বেশি কিছু নয়।
কিন্তু তৃতীয় দিনের সন্ধ্যার পর থেকেই ব্যাপারটা ধীরে ধীরে বদলাতে শুরু করে। সেদিন খাওয়া সেরে শুতে যাওয়ার কিছুক্ষণ পরই টিনের চালের উপর থেকে একটা হালকা শব্দ কানে আসে, যেন কেউ একটা ধারালো নখ দিয়ে টিন আঁচড়াচ্ছে। হাওয়া ঠাওয়া হবে। হ্যাঁ, পুরনো টিন মরচে টরচে পড়েছে বোধ হয়। নিজেকে বোঝায় সুকান্ত। চোখ বন্ধ করতেই আবার শব্দ। এবার জানলার ধারে হালকা পায়ের চলাফেরা, খুব সাবধানে হাঁটার মতো। বুকের ভেতর অজান্তেই একটা চাপ অনুভব করে সে। তবুও সে নিজেকে শক্ত রাখে। বেড়াল, গ্রামে কুকুর বেড়ালি বেশি। মনে মনে হাসে সে। কিন্তু দিন গড়ানোর সঙ্গে সঙ্গে যুক্তিগুলো কেমন যেন ফিকে হতে থাকে। এখন প্রায় গভীর রাতেই হঠাৎ সুকান্তর ঘুম ভেঙে যায়। শরীরটা ভারী হয়ে থাকে, যেন বুকের ওপর কেউ বসে আছে। হাত পা নাড়াতে চায়, পারে না। গলা দিয়ে শব্দ বেরোয় না, শুধু কানে কানে একটা নিঃশ্বাসের আওয়াজ, খুব কাছ থেকে। এতটাই কাছ থেকে যে ঘাড়ের লোম অবধি খাড়া হয়ে যায়। এক রাতে হঠাৎ নাকে আসে তীব্র একটা গন্ধ, আবার সুগন্ধ নয়, যেন পুরনো ফুল, ভেজা কাপড় আর কিছুর তেতো মিশ্রণ। এ আবার কি? সুকান্ত উঠে বসে, চারিদিকে তাকায়। ঘর ফাঁকা, তবু গন্ধটা রয়ে যায়। তারপর আসে অদ্ভুত কিছু শব্দ। দূর থেকে প্রথমে খুব ক্ষীণ, হয়তোবা নুপুরের টুংটাং শব্দ। একটা মেয়েলি পায়ে ধীরে ধীরে এগিয়ে আসছে। সুকান্তর বুক ধড়পড় করতে থাকে। এত রাতে কার পায়ের শব্দ? কেই বা এই বন্ধ ঘরে নুপুর পড়ে আসছে? মনে মনে প্রশ্ন করে সে, আবার নিজেকে উত্তর দেয়, ভ্রম, সবই ভ্রম। আসলে গ্রামবাসীরা এই কয়দিনে যা ব্রেনটা ওয়াশ করেছে না, তার কি বলবো। কিন্তু নুপুরের শব্দ থামে না। কখনো ঘরের ভেতরেই, কখনো রান্নাঘরের দিকে। এক রাতে সে স্পষ্ট শোনে বাসনপত্র নড়ছে, থালা আর গেলাসে হালকা ঠোকাঠুকি। সেই রাতে সুকান্ত বিছানা ছেড়ে উঠে পড়ে, দরজার সামনে দাঁড়িয়ে বলে, কে আছে? কে ওখানে? ক্ষমতা থাকলে সামনে এসো, এসো বলছি। উত্তর আসে না, শুধু একটা চাপা হাসির মতো শব্দ, খুব ক্ষণিকের জন্য। তারপর শুরু হয় সেই অদ্ভুত অনুভূতিগুলো। কি হচ্ছে আমার সাথে? কে আছো এই ঘরে? কিছু রাতে তার মনে হয় সে যেন নিজের মধ্যেই নেই, শরীরটা তার নিয়ন্ত্রণেই নেই। চোখ বন্ধ করলেই একটা ঠান্ডা স্পর্শ অনুভব করে, কখনো হাতে, কখনো কাঁধে, কখনো বুকের কাছে। স্পর্শটা স্পষ্ট নয়, কিন্তু অস্বীকার করার মতো নয়। তাতে রয়েছে অদ্ভুত এক কামনা, ভয় সুলভ না থাকলেও অদৃশ্য তো বটেই। এ এক ধরনের অতৃপ্ত টান। এগুলো স্বপ্ন, সবই স্বপ্ন। জল 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 জল, সবই স্বপ্ন। নিজেকে বোঝায় সে, কিন্তু জেগে ওঠার পরও শরীরের সেই শীতলতা মিলিয়ে যায় না। স্বপ্নগুলো আরও ভয়ঙ্কর।
হঠাৎ অন্ধকারের মধ্যে সে একটা অবয়ব দেখতে পায়। মুখ স্পষ্ট নয়, শুধু খোলা চুল আর পায়ে নূপুর। মেয়েটা সামনে এসে দাঁড়ায়, তার গলার স্বর কাপা কিন্তু মিষ্টি। আমার চিঠিগুলো পৌঁছে দাও, পৌঁছে দাও না মাস্টার। কতকাল ধরে আমি অপেক্ষা করছি। কণ্ঠটা যেন বাতাসের ভেতর দিয়ে আসে। দয়া করে পৌঁছে দাও। কি হলো মাস্টার, কথা কেন কইছ না? হ্যাঁ হ্যাঁ। সুকান্ত চিৎকার করে উঠতে চায়, কিন্তু স্বপ্নের ভেতরেও গলা দিয়ে শব্দ বেরোয় না। কে তুমি? আমার সাথে এরূপ আচরণ করছো? হ্যাঁ, উত্তর দাও। আমি একদমই ভীতু ছেলে নই, সুতরাং আমাকে ভয় দেখিয়েও কোনো লাভ নেই। মনের ভেতর প্রশ্নটা ওঠে। এক রাতে স্বপ্ন আর জাগরণের মাঝামাঝি অবস্থায় সে স্পষ্ট শুনি, আমি আমি একা গো, আমি একা আছি। একটু থেমে সেই কণ্ঠ আবার বলে, কতদিন আর এইভাবে অপেক্ষা করব? আমার চিঠিগুলো পৌঁছে দাও না তুমি, না হলে আমি তোমাকে খুন করব। ঘুম ভেঙে গেলে সুকান্ত দেখে সে ঘামে ভিজে গেছে, বুক ধুকভুক করছে। ঘরে কেউ নেই, তবু বাতাসটা অস্বাভাবিক রকম ভারী। মনে হয় এইমাত্র কেউ ছিল এই ঘরে। সেই মুহূর্তে প্রথমবারের মতো তার মনে প্রশ্ন জাগে, যদি গ্রামবাসীরা ভুল না বলে থাকে, তাহলে তো এটাই সত্যি। তার মানে বাস্তবে কোনো প্রেতাত্মার বাস? না 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 না, আমাকে ভয় পেলে চলবে না। শব্দগুলো, গন্ধগুলো, স্বপ্নগুলো সব মিলিয়ে আর সাধারণ মনে হয় না। সে এখন জানে এই ডাকঘর আর এই বাড়ির ভেতরে কিছু একটা আছে, যা চিঠির মতোই বছরের পর বছর পৌঁছানোর অপেক্ষায় পড়ে আছে। আর সেই অপেক্ষার ভার এখন এসে পড়েছে তারই কাঁধে। এইভাবে দিনের পর দিন চলতে থাকায় সুকান্তর মন ধীরে ধীরে অস্থির হয়ে উঠল। শব্দ, গন্ধ, গান, স্বপ্ন সব মিলিয়ে তার ভেতরে রাশি রাশি প্রশ্ন জমে উঠছে। সে কি সত্যি একা, নাকি এই বাড়ির দেয়ালের ফাঁকে বাতাসের ভেতরে কেউ তাকে দেখছে, অনুসরণ করছে? কিন্তু রাতটা ছিল সবচেয়ে ভয়ঙ্কর। ঘুমের ভেতর হঠাৎই সে এক অদ্ভুত স্বপ্নে ডুবে যায়। মনে হয় কেউ অদৃশ্যভাবে তার খুব কাছে চলে এসেছে। শরীরটা আর তার নিজের নিয়ন্ত্রণে নেই। কেউ যেন তাকে মোহিত করছে, ইচ্ছাশক্তিকে ধীরে ধীরে গ্রাস করছে। স্পর্শটা অস্পষ্ট, কিন্তু অনুভূতিটা ভয়ঙ্করভাবে বাস্তব। তার মনে হয় কেউ তার ভেতরে প্রবেশ করতে চাইছে। তার শরীরের উষ্ণতা আর দুর্বলতাকে ব্যবহার করে এক ধরনের সুখ খুঁজছে। আমার চিঠিগুলো পৌঁছে দাও না সুকান্ত। না হলে আমি তোমাকে এইভাবে ধীরে ধীরে শেষ করে দেব। আহ, ছাড়ো আমাকে, ছেড়ে দাও। আরো বেশি শান্তি। তুমি আমার সাথে এমন নোংরা কাজ করতে পারো না। এভাবেই শেষ করে দেব, রাতের পর রাত। হঠাৎ একটা অজানা শিহরণে সুকান্ত চমকে উঠল। বুক ধড়ফড় করছে, হাত পা ঠান্ডা হয়ে গেছে।
হে ঈশ্বর, এটা তো স্বপ্ন হতেই পারে না। এ কেমন সব উদ্ভট কাণ্ড ঘটছে আমার সাথে। না 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 না, পিছু হটা যাবে না। না 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 না, ভয় পেয়ে থেমে গেলে হেরে যাব। আর সুকান্ত হেরে যেতে আসেনি। না, আমাকে জিততেই হবে, আমাকে জিততেই হবে। নিজেকে বোঝাতে চেষ্টা করে সে, কিন্তু গলার স্বরও কাঁপে। সে ঠিক করে আর নয়, সকাল হলেই এর একটা বিহিত করতেই হবে। হরিপদ কাকার সঙ্গে কথা বলবে, কিংবা এই ডাকঘরের অতীত সম্পর্কে সত্যিটা জানবে। সেই রাতে আর ঘুম আসে না তার। বারান্দায় বসে একটার পর একটা সিগারেট ধরায়। ধোয়ার সঙ্গে সঙ্গে যেন ভয়ের ভারটা একটু হালকা হয়, কিন্তু পুরোপুরি যায় না। দূরে কোথাও রাতের নিস্তব্ধতার ভেতর হালকা নুপুরের আওয়াজ ভেসে আসে, আর সুকান্ত বুঝে যায় এই রাতটা শুধু শুরু। পরের দিন কাজে এসে সুকান্ত আর চুপ থাকতে পারল না। দুপুরের দিকে সে হরিপদ কাকাকে ডেকে নিয়ে এসে সরাসরি জিজ্ঞেস করল, কাকা, সত্যি করে বলুন তো, এই ডাকঘরটা নিয়ে আসলে কি ঘটনা আছে? হরিপদ কাকা কিছুক্ষণ চুপ করে থাকল, চারপাশে তাকিয়ে গলাটা নামিয়ে বলল, ভুতুরে একটা ঘটনা তো আছে বটে শহরের বাবু, কিন্তু সেটা আসলে কি তা কেউ ঠিক জানে না। একটু থেমে হরিপদ কাকা আবারও বলল, লোকে বলে এখানে নাকি একটা মেয়ের প্রেতাত্মা আছে, তবে সেই গল্প কেউ খুলে বলতে পারে না। একবার শুনেছিলাম এই চত্বরে নাকি একটা কম বয়সী মেয়ে আত্মহত্যা করেছিল। একার আগে এখানে আপনার মতো এক শহরের বাবু এসেছিল। কি ভালো দেখতে গায়ের রং, এক্কেবারে ফর্সা, দুধের মতো। কেউ কেউ আবার বলে চিঠি টিঠির ব্যাপার ছিল, কিন্তু চিঠি নাকি কখনো পৌঁছায়নি। প্রথম দিনই তো বলেছিলাম বাবু, আপনি তো বিশ্বাস করেননি। তবে আপনার সাথেও কি কিছু ঘটলো নাকি? সুকান্ত তেমন কিছু না বলে বেরিয়ে এলো। আগে আগে বাবু, কিছু বললেন না তো? সাইকেলটা বের করে সুকান্ত ছুট দিল আর বলে গেল, আজকে তুমি একটু সামলাও কাকা, পরে বলবো সব। সেই রাতে আর নিজেকে থামাতে পারল না সুকান্ত। স্বপ্নে স্বপ্নে তো অনেকবার চিঠির কথা উল্লেখ করেছিল মেয়েটা। তাহলে কি সত্যি চিঠি আছে নাকি? পোস্ট অফিসের পেছনের ঘর থেকে ধুলো জমে থাকা কয়েকটা পুরনো চিঠির বাক্স টেনে বের করল। বাক্সের গায়ে বছরের পর বছর জমে থাকা ময়লা, তারিখগুলো প্রায় মুছে গেছে বললেই চলে। ঢাকনা খুলতেই কাগজের পুরনো গন্ধ ছড়িয়ে পড়ল ঘরে। ও মাই গড, এতগুলো চিঠি কেউই পায়নি আজও। নিজের মনেই বলে ওঠে সে। একটার পর একটা চিঠি হাতে নেয়। হলুদ হয়ে যাওয়া কাগজ, কাপা হাতের লেখা, কোনোটা 10 বছর আগের, কোনোটা তারও বেশি। ঠিকানাগুলো পড়ে সে থমকে যায়। এই মানুষগুলো কি এখনো বেঁচে আছে, নাকি চিঠির মতোই হারিয়ে গেছে? চিঠি পড়তে পড়তে তার বুকটা ভারী হয়ে আসে। একটা চিঠি না পৌঁছানো মানে একটা অপেক্ষা বেঁচে থাকা। শেট, কাদের যে এখানে কাজে রেখেছিল কে জানে। সরকারি চাকরি, আর এই পাড়া গায়ে এসে বাবুরা গা এলিয়ে হাওয়া খেত, বোঝাই যাচ্ছে। একেতে রাজ্যটার এই হাল। বাক্সের ভেতর হাত ঢুকিয়ে সে আরও চিঠি বের করে। ঘরের বাতাসটা কেমন যেন চাপা হয়ে আসে। তবু সুকান্ত থামে না। মনে হয় এই বাক্স খুলে সে শুধু কাগজ নয়, কিছু পুরনো যন্ত্রণা, কিছু অজানা সত্য খুলে ফেলছে। একটা দুটো চিঠি পড়তে পড়তেই হঠাৎ সুকান্তর আঙুল থেমে গেল। বাক্সের
একেবারে নিচে অন্য সব চিঠি থেকে আলাদা করে রাখা একটা খাম। কাগজটা অস্বাভাবিক রকম পুরনো, তবু হাতের লেখাটা স্পষ্ট, যেন লেখার সময় কলম কেঁপে ওঠেনি, কেঁপেছে লেখিকার প্রাণ। খাম খুলে সে পড়তে শুরু করলো। আমি সেমন্তী বলছি। আমাকে কেন ছেড়ে চলে গেলে রূপকুমার? আমার পেটে তোমার সন্তান ধীরে ধীরে বেড়ে উঠছে। এই গায়ের লোক যে আমাকে অপবিত্র বলে মনে করবে। আমাকে তুমি নিয়ে যাও। আমি চিরকাল তোমার দাসী হয়েও থাকতে রাজি, তবু আমাকে তুমি নিয়ে যাও। এই কলঙ্ক আমি কি করে মুছবো? আমাকে কথা দিয়েছিলে তুমি। আমাকে নিয়ে যাও রূপকুমার, নিয়ে যাও। শেষ লাইনটুকু পড়ার সঙ্গে সঙ্গেই বাতাসটা বদলে গেল। কোথা থেকে যেন বিকট এক ঝোড়ো হাওয়া ঢুকে পড়ল ঘরে, বসন্তের হাওয়া, কিন্তু তাতে কোনো কোমলতা নেই, আছে এক কঠোর উন্মাদনা। মুহূর্তের মধ্যে টেবিলের ওপর রাখা চিঠিগুলো ছিটকে এদিক ওদিক ছড়িয়ে পড়ল। জানালার পর্দা পাখির ডানার মতো ফুলে উঠল। কাঠের পাল্লা কাঁপতে কাঁপতে আর্তনাদ করে উঠল। কে কে আছে ওখানে? ভয়ে গলা শুকিয়ে গিয়ে চিৎকার করে উঠল সুকান্ত। হঠাৎ বাতাসটা ভারী হয়ে গেল। চারপাশের উষ্ণতা যেন এক মুহূর্তেই নিঃশেষ হয়ে গেল। বাতাস বরফের মতো শীতল। সেই ঠান্ডার মাঝেই ধীরে ধীরে জমে উঠল একটা অবয়ব। মনে হলো শূন্যতার ভেতর থেকেই কেউ জন্ম নিচ্ছে। অস্পষ্ট ছায়াটা ক্রমেই স্পষ্ট হতে লাগলো। এক নারী, খোলা চুল বাতাসে নড়ছে, অথচ বাতাস নেই। মুখটা ফ্যাকাশে, মৃত্যুর রং লেগে আছে যেন। চোখ দুটো গভীর অন্ধকারে ভরা, এমন অন্ধকার যেখানে তাকালে আত্মাটাই টেনে নেওয়া হয়। পায়ে নূপুর আছে, কিন্তু শব্দ নেই। নিঃশব্দ সেই নূপুরের অস্তিত্বই বুকের ভেতর বরফ জমিয়ে দেয়। সুকান্ত শ্বাস নিতে ভুলে গেল। তার শরীর জমে গেল, আঙুলগুলো অসাড় হয়ে এলো। মনে হলো রক্ত বুঝি বরফ হয়ে যাচ্ছে। তার ঠিক সামনে দাঁড়িয়ে আছে যে মেয়েটির আত্মা, সে হলো সেমন্তী। চোখে কোনো ক্রোধ নেই, আছে অসীম ক্লান্তি, যুগ যুগ ধরে জমে থাকা অবসাদ। ঠোঁট নড়তেই চারিপাশের বাতাস কেঁপে উঠল। তার কণ্ঠস্বর ভাঙা, শুষ্ক, কাপা। মনে হলো যেন শীতল বাতাসই কথা বলছে। সে ধীরে ধীরে বলল, চিঠিগুলো আজও কেউ পৌঁছে দেয়নি। চারপাশে হাওয়া স্তব্ধ হয়ে এলো। সুকান্ত বুঝে গেল এটা কোনো সাধারণ ভয় নয়, এটা এক অতৃপ্ত আত্মার অপেক্ষা, ভালোবাসার নামে দেওয়া প্রতিশ্রুতির অভিশাপ, আর বছরের পর বছর জমে থাকা এক নিঃশব্দ আর্তনাদ। সেমন্তী তার সামনে দাঁড়িয়ে থাকতেই সুকান্তর বুকের ভেতর ভয় আর কৌতূহল একসাথে জড়িয়ে গেল। তুমি কে আসলে? একটু থেমে সে ঢোক গিলে বলল, কেন এখানে পড়ে আছো? তার চোখ বারবার ছায়াটার দিকে ছুটে যাচ্ছিল। বুকের ভেতর জমে থাকা ভয় চেপে রেখে সে আবার বলল, এই চিঠিগুলোই বা কেন? কণ্ঠস্বর আরো নিচু হয়ে এলো। ভয়ের আড়ালে লুকিয়ে থাকা করুণা বেরিয়ে পড়ল। এর অতীতে কি রয়েছে আমাকে বলো। আমি আমি তোমাকে সাহায্য করতে চাই। সেমন্তীর চোখে তখন দূরের কোনো সময় ভেসে উঠল। সে ধীরে ধীরে কথা বলতে শুরু করল। কণ্ঠে অভিমান নেই, আছে স্মৃতির ভার, আর সেই সঙ্গে সঙ্গেই খুলে যেতে লাগলো রূপকুমার আর তার অতীত। গ্রামের মেঠো পথ, সন্ধ্যার আলো, প্রথম দেখা,
রূপকুমারের চোখে তখন স্বপ্নের শহর, আর সেমন্তীর মনে নিঃশর্ত ভরসা। ধীরে ধীরে কথা বাড়ে, হাতের স্পর্শে লজ্জা আর সাহস একসাথে মিশে যায়। চাঁদের আলোয় একসাথে বসে থাকা, নীরব রাতের মধ্যে হৃদয়ের গোপন কথা সবই ছিল তাদের। সেমন্তী বলল কিভাবে মায়া জমেছিল অজান্তেই। প্রথম ছোঁয়ায় বুক কেঁপে উঠেছিল, প্রতিশ্রুতির শব্দে ভরসা জন্মেছিল। রূপকুমার তাকে আশ্বাস দিয়েছিল সব ঠিক হয়ে যাবে, সে তাকে নিয়ে যাবে। সেই আশ্বাসেই তারা রাতের অন্ধকারে নিজেদের কাছে সঁপে দিয়েছিল একে অন্যকে, ভালোবাসার নামে বিশ্বাসের টান। বলো, আমাকে তুমি কোনো দিনও ঠকাবে না রূপকুমার? এমন করে কেন বলছো সেমন্তী? আমি এই গায়ের পোস্টমাস্টার, একজন সরকারি কর্মকর্তা। আমার সাথে বিয়ে হলে এই গ্রাম তথা তোমাদের সকলের সাথেই আত্মীয়তার এক নতুন যুগ শুরু হবে। সেমন্তী তখন শান্ত হয়ে রূপকুমারের বুকের ছায়ায় আশ্রিত। সে কেবল চোখের দিকে তাকিয়ে বলে, অনেক বিশ্বাস করেই তবে তোমার ছোঁয়া আপন করেছি রূপকুমার। এছাড়া গ্রাম গা সবই তুমি বোঝো। কলঙ্ক একবার লেগে গেলে হার যে ধোয়া যায় না, তাই এত ভয়। সেমন্তী গো, সময়ের পথে তুমি আমার জন্য আরেকটু অপেক্ষা করো, আর কিছু মাস যেতে দাও। আমি বদলি হয়ে তোমাকে আমার শহরে নিয়ে যাব। তুমি বেশি চিন্তা করো না, বেশি চিন্তা করো না গো। সেই রাত জুড়ে তাদের মধুর সময় কেটে যাচ্ছিল প্রতিশ্রুতি যাপনের ভেতরেই, এক অজানা ভবিষ্যৎকে ছুঁয়ে। সময় বদলায়, শহরের কোলাহল রূপকুমারকে ডেকে নেয়। গ্রামের মাটিতে ফেলে আসা কথাগুলো দূরে সরে যায়, নিঃশ্বাসের মতো কাছের প্রতিশ্রুতিগুলো ঝরে পড়ে নীরবে, পাতার মতো শব্দহীন। এই গল্প বলতে বলতে সেমন্তীর কণ্ঠ ভেঙে আসে। আমি আমি অপেক্ষা করেছিলাম, চিঠির পর চিঠি লিখেছিলাম, শুধু শুধু একটা উত্তর চাইছিলাম। সুকান্ত নীরবে শুনে যায়। সে বুঝতে পারে এই গল্পে ভয় কম, যন্ত্রণা বেশি, এক অসম্পূর্ণ ভালোবাসার দীর্ঘ প্রতিধ্বনি। সেমন্তীর অতীতের কথা শেষ হতেই ঘরটা আবারও নিস্তব্ধ হয়ে গেল। বাতাস ভারী, আলো যেন ম্লান। সুকান্ত কিছুক্ষণ চুপ করে রইল। ভয়ের জায়গায় এখন তার বুকে ভরে আছে এক গভীর বেদনা। ধীরে ধীরে সে চোখ তুলে সেমন্তীর দিকে তাকালো। আমি বুঝতে পেরেছি তোমার যন্ত্রণা। কণ্ঠটা এবার আর কাঁপছে না। রূপকুমার যা করেছে তা অতি অন্যায়। প্রতিশ্রুতি দিয়ে ভেঙে চলে যাওয়া, তোমাকে একা ফেলে দেওয়া, এর কোনো ক্ষমা নেই। একটু থেমে সে চারপাশের অন্ধকারের দিকে তাকায়। কিন্তু এর জন্য এই ডাকঘর, এই গ্রামের মানুষগুলোকে তুমি শাস্তি দিতে পারো না। সেমন্তীর মুখে তখন অদ্ভুত এক হাসি, না আনন্দের না রাগের, চোখ দুটো দূরে কোথাও স্থির। সে ধীরে ধীরে বলল, আমি শাস্তি দিতে চাইনি। আমি আমি তো এই পৃথিবীতেই নেই। শুধু শুধু আমার পড়ে থাকা চিঠিগুলো আমাকে আটকে রেখেছে। প্রাণ থাকতেও এই চিঠিগুলো আমি পৌঁছাতে পারিনি। তার কণ্ঠ হাওয়ার সঙ্গে মিশে যায়। এই ডাকঘরটাই ছিল তার শেষ ভরসা। এখানেই সে চিঠি পাঠিয়েছিল, এখানেই অপেক্ষা করেছিল উত্তরের। রূপকুমার শহরে চলে যাওয়ার পরও সে বিশ্বাস করেছিল একদিন সে তার জন্য ফিরে আসবে, এই পথ ধরেই। আজও আজও আমি ওকেই খুঁজি। সেমন্তীর স্বর ভারী হয়ে ওঠে। নতুন কোনো পোস্টমাস্টার এলে মনে হয় ওই বুঝি আমার রূপকুমার এসেছে। দুই একদিন গেলে
আবার সত্যিটা বুঝে যাই যে না, সে সে আজও আসেনি। সুকান্ত বুঝে যায় এই ডাকঘর ছেড়ে যেতে পারে সীমন্তী, কারণ এখানেই তার ভালোবাসা আটকে আছে। রূপকুমারের স্মৃতিতে আজও সে মত্ত, তাই নতুন কেউ এলে সে কাছে আসে। ক্ষতি করার ইচ্ছে হয়তো তার তেমন নেই, শুধু চেনা মুখ খোঁজে অচেনার ভিড়ে, আর কখনো বা ভয় দেখায়। কিন্তু সে অন্ধকারে মানুষ ভয় পায়। নুপুরের শব্দ, ছায়া নড়াচড়া, অদৃশ্য উপস্থিতি সব মিলিয়ে সবাই পালিয়ে যায়, রেখে যায় ডাকঘরকে আবার নিঃসঙ্গ। হাওয়ার মধ্যে সেমন্তীর অবয়বটা একটু কেঁপে ওঠে। সে ফিসফিস করে বলে, আমি শুধু অপেক্ষা করেছিলাম, তার অপেক্ষা, রূপকুমারের অপেক্ষা। সুকান্ত তখন বুঝে যায় এটা ভূতের গল্প নয়, এটা অপেক্ষার অভিশাপ। অনেক দিন অপেক্ষা করেছিল সেমন্তী, দিনের পর দিন, সন্ধ্যার পর সন্ধ্যা ডাকঘরের সামনে দাঁড়িয়ে থেকেছে, দূরের পথের দিকে তাকিয়ে যদি রূপকুমার ফিরে আসে। কিন্তু কেউ আর এলো না। শুধু গ্রামের চোখ বদলে গেল, ফিসফিসানি পারল। শেষমেশ সে আশ্রয় নেয় তার সই গঙ্গার বাড়িতে। গঙ্গা ছিল একমাত্র মানুষ যে তাকে প্রশ্ন করেনি। এত রাতে কুপির আলোয় বসে কাপা হাতে সেমন্তী চিঠি লেখে মা বাবার কাছে। লেখে সব কথা, ভালোবাসা, প্রতিশ্রুতি, প্রতারণা আর পেটে বেড়ে ওঠা সন্তানের কথা। চিঠিটা পৌঁছেছিল, কিন্তু উত্তরের বদলে এসেছিল নীরবতা। গ্রামের সম্মান, সমাজের ভয় সবকিছু মিলে সেদিন তার বাবা মা বড্ড ভেঙে পড়েছিলেন। মেয়েকে ফিরিয়ে আনার সাহসও করেননি, আবার মেনেও নিতে পারেননি। গঙ্গার ঘরেই সন্তানের জন্ম দেয় সেমন্তী। একটা ফুটফুটে লাল টুকটুকে ছেলে হয়েছিল সেমন্তীর। ছেলেটাকে বুকে নিয়ে সেদিন প্রথমবার সে হেসেছিল, কিন্তু সেই হাসি ছিল ক্ষণিকের। সে জানত এই শিশুকে নিয়ে সে বেশি দিন বাঁচতে পারবে না, সমাজ তাকে বাঁচতে দেবে না। এক ভোরে শিশুটাকে গঙ্গার কোলে তুলে দিয়ে সেমন্তী বলেছিল, ওকে মানুষ করিস, বলিস না আমি কে ছিলাম। গঙ্গা কাঁদতে কাঁদতে তাকে আঁকড়ে ধরেছিল। তুই কোথায় যাবি? সেমন্তী কিছু বলেনি, শুধু একবার পেছনে তাকিয়েছিল। সেই রাতেই ডাকঘরের পিছনে জঙ্গলের পুকুরে নিজের পায়ে পাথর বেঁধে জলে নেমে যায় সে। কোনো চিৎকার নেই, কোনো সাক্ষী নেই। তার দেহ আজও কারো সন্ধানে আসেনি। অবশিষ্ট রয়ে গেছে কেবল কয়েকখানি পত্র, কিছু অনন্ত প্রতীক্ষা আর এক অতৃপ্ত আত্মা, যে আজও ডাকঘরের দিগন্তে দৃষ্টি স্থির করে রাখে তার অধরা ভালোবাসার প্রত্যাশায়। সেমন্তীর কাহিনী শোনার পর সুকান্ত অনেকক্ষণ চুপ করে বসেছিল। ঘরের ভেতর তখন আর কোনো হাওয়া নেই, শুধু একটা দীর্ঘশ্বাসে ভরা নীরবতা। সে ধীরে মাথা তুলে বলেছিল, আমি তোমার যন্ত্রণা অনুধাবন করেছি সেমন্তী। এই অন্যায়ের একটা পরিসমাপ্তি হওয়া আবশ্যক। আমি রূপকুমারকে খুঁজে বার করবই। এ আমার তোমার প্রতি প্রদত্ত এক কঠিন প্রতিশ্রুতি। এই চিঠিগুলো আমি তাকে হস্তান্তর করব, আর তাকে তার পাপের প্রায়শ্চিত্ত করতেই হবে, করতেই হবে। সেমন্ত কিছু বলেনি, শুধু তার চোখে প্রথমবারের মতো ক্ষীণ এক আশা জ্বলে উঠেছিল। এত দিনের জমে থাকা কথা কাউকে বলে সে আজ মুক্তি না পেলেও শান্তি অনেকটাই অনুভব করেছে। এরপর দিনের পর দিন খোঁজ চালায় সুকান্ত। পুরনো রেকর্ড, শহরের পোস্ট অফিস, লোকের মুখে মুখে কথা। একসময় সত্যিটা সামনে আসে তার, আর এই সত্যি
সেমন্তী কি নিতে পারবে? আসলে রূপকুমার আর বেঁচে নেই। যক্ষারোগে বহু আগেই মারা গেছে সে। অল্প বেতনে দূরের জায়গায় ট্রান্সফার হওয়ায় নিজের পরিবারই ঠিকমতো চালাতে পারেনি। চিকিৎসা ছিল তার কাছে তখন বিলাসিতা। সুকান্ত জানতে পারে যে রূপকুমার জানত সেমন্তীর গর্ভে তার সন্তান বেড়ে উঠছে। সে নিজেও চিঠি লিখেছিল অনেকগুলো, কিন্তু পাঠানোর সাহস পায়নি। সমাজ, দরিদ্রতা, অসহায়তা সব মিলিয়ে সে ভেঙে পড়েছিল বড্ড। মৃত্যুর আগে সে চিঠিগুলোই সে জমিয়ে রেখেছিল সেমন্তীর শেষ স্মৃতি হিসাবে। সেই রাতে রূপকুমারের চিঠিগুলো হাতে নিয়ে সুকান্ত ডাকঘরের ওই পিছনের ঘরটায় বসেছিল। হঠাৎ আলোটা কেঁপে উঠল, বাতাস ঠান্ডা হয়ে এলো, অর্থাৎ সেমন্তী আবার তার সামনে আসবে। কিছুক্ষণ পর ও কি আসেনি? হ্যাঁ, কি হলো বলো? ও কখন আসবে সুকান্ত? কি হলো? তুমি উত্তর কেন দিচ্ছ না? ও আলাদা জায়গায় বিয়ে করে বেশ শান্তিতেই তবে আছে, তাই তো? হে আমার বেঁচে থাকতেই বেশ আন্দাজ হয়ে গিয়েছিল। আসলে কি জানো, সবই কামের খেলা, শরীরের চাহিদা মেটানোর এক নিষ্ঠুর রোশনাই মাত্র। গলার স্বরটা কাঁপছিল। সুকান্ত ধীরে মাথা নাড়ল। ও ও আসতে পারেনি, কিন্তু ও তোমাকে ভুলে যায়নি সেমন্তী। তুমি তুমি শান্ত হও। আমি আমি কেমনভাবে নিজের মুখে তোমাকে বলি বলো তো? সে চিঠিগুলো এগিয়ে দিল। এইগুলো ওর লেখা, তোমার জন্য। সেমন্তী চিঠি ছুঁতেই তার চোখ ভিজে উঠল। ও ও জানতো না আমার কথা? বলো বলো সুকান্ত। হ্যাঁ, জানতো, কিন্তু কিন্তু কিছু করার শক্তি ওর ছিল না। রূপকুমার রূপকুমার নিরুপায় ছিল সেমন্তী। সেই মুহূর্তে সুকান্ত দেখল সেমন্তীর চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। ভূতের চোখে জল, এ দৃশ্য সে কোনোদিন কল্পনাও করেনি। আজ তার সামনে সেই নির্মম সত্যই প্রমাণ হয়ে গেল। ভুল বুঝেছিলাম, আমি আমি প্রথম থেকেই তোমায় ভুল বুঝেছিলাম রূপকুমার। মানব জীবনে তোমার সঙ্গে আমার আর থাকা হয়ে ওঠেনি। হয়তো হয়তো এটাই আমার মুক্তি। এতদিন আমি অপেক্ষা করেছি, এবার মনে হয় তুমিই অপেক্ষায় আছো তোমার সেমন্তীর। আমি আসছি রূপকুমার, আমি আসছি তোমার কাছে, আমি আসছি। ফিসফিস করে বলল সেমন্তী। বিধাতার লেখন যা হয় তা শেষ পর্যন্ত হয়তো ভালোর জন্যই হয়। তার অবয়ব ধীরে ধীরে হাওয়ায় মিলিয়ে গেল। নুপুরের শেষ অস্তিত্বটুকু নিঃশব্দে হারিয়ে গেল। সুকান্ত একা দাঁড়িয়ে রইল। চারপাশে আর কোনো শব্দ, কোনো ভয় নেই। শুধু রয়ে গেল এক অসমাপ্ত প্রেমের পরিসমাপ্তি। সে বুঝে নিল হয়তো সে নিজেই হয়ে উঠেছিল তাদের শেষ বার্তা পৌঁছে দেওয়ার একমাত্র মাধ্যম। কিছু প্রেম মিলনে পূর্ণতা পায় না, পায় মুক্তিতে। ডাকঘর আবার নিঃশব্দ হয়ে দাঁড়িয়ে রইল, তবে এইবার সম্পূর্ণ শান্ত।